কবরের ভেতর থেকে কে যেন ওর মায়ের লাশটা চুরি করে নিয়ে গেছে। একটা মৃতদেহ কেউ চুরি কেন করতে যাবে? এই ছেলেটাই বা কেন একটা মৃত পাখির কাটা মুন্ডু নিয়ে ঘোরাফেরা করে? এবং সেদিন রাতে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। কিছু মানুষ একটা বিশেষ কারণে জঙ্গলের মধ্যে নগ্ন হয়ে নাচছিল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসটি স্টোরি। নরক বা জাহান্নাম, এখানে নাকি 8 জন রাজা থাকে, বা বলা ভালো 8টা শয়তান থাকে। তার মধ্যে সবথেকে শক্তিশালী শয়তানের নাম হলো কিং পাইমন। সেই শয়তান পৃথিবীতে বেরিয়ে এসেছে, আর তারপর যা ঘটতে থাকে কাহিনীতে এমন এমন টুইস্ট যেটা মাথা খারাপ করে দেবে। গায়ে কাটা দেওয়া একটা সেরা হরর মুভি এসডি স্টোরি প্রেজেন্স হেরিডিটারি। মুভি শুরু হয় আমেরিকার উত্তর উটা নামে একটা জায়গা। সেখানে একটা পরিবারকে দেখানো হয়। এক মহিলার নাম অ্যানি, তার স্বামী মনোরোগ বিশেষজ্ঞ নাম স্টিভ। তাদের 2 সন্তান 16 বছর বয়সী পিটার এবং 13 বছর বয়সী চার্লি। অ্যানি পেশায় একজন মিনিচার আর্টিস্ট, অর্থাৎ ঘর বাড়ি মানুষ একদম সবকিছু রিয়েল বানিয়ে দেবে, কিন্তু একদম ছোট ছোট আকারের, এরকম অনেকটা। কাহিনী শুরুতেই দেখানো হয় অ্যানির মা, যার নাম এলেন, সে মারা গেছে। তার মায়ের শেষকৃত্যের সময় অ্যানি একটা জিনিস লক্ষ্য করে যে অনেক অজানা মানুষ উপস্থিত হয়েছে এখানে। অ্যানি অবাক হয়, কারণ তার মা ছিল একটু গোপন স্বভাবের মানুষ, সেভাবে মানুষের সঙ্গে মেলামেশা করতো না। তাহলে এরা কারা যারা তার মায়ের শেষ সময় এসেছে? যাই হোক, অ্যানি তার মায়ের ব্যাপারে বক্তৃতা দিয়ে উঠতেই যাবে, হঠাৎ চার্লির মুখ থেকে একটা অদ্ভুত আওয়াজ বের হয়। আওয়াজটা মাঝে মাঝে চার্লি করতো, একটা ছোট্ট ক্লিকের মতো আওয়াজ। চার্লি সাধারণ বাচ্চাদের মতো ছিল না, তার আচরণ একটু অদ্ভুত ছিল। সে চুপচাপ বসে তার খাতায় এলেনের ছবি আঁকতে শুরু করে। এরই মধ্যে আরও কিছু কিছু ছোট বিষয় চোখে পড়ে, যেমন অ্যানির মা এলেনের গলায় একটা অদ্ভুত চিহ্নের লকেট পরেছিলেন। ওদিকে দেখা যায় চার্লি যখন চারদিকে তাকাচ্ছিল, হঠাৎ দেখতে পায় একটা অজানা লোক তার দিকে অদ্ভুতভাবে একটা হালকা হাসি দিয়ে তাকিয়ে আছে। যাই হোক, শেষকৃত্য শেষ হয়ে গেল, সবাই বাড়ি ফিরে আসে। রাতের বেলায় অ্যানি যখন চার্লিকে ঘুম পাড়াতে যায়, অ্যানি বলে, আমার মা সব থেকে বেশি তোমাকে ভালোবাসতো চার্লি, সে নিজের হাতে তোমাকে দুধ খাওয়াতো। কথাগুলো বলার পর চার্লি হঠাৎ করে একটা অদ্ভুত কথা বলে। সে বলে, দিদা সবসময় একটা ছেলে চাইতো, সে আমাকে মন থেকে ভালোবাসতো না। সে আরও বলে, তুমি যখন মরে যাবে তখন আমার খেয়াল কে রাখবে? অ্যানি তাকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না, তোমার বাবা এবং দাদা তোমার খেয়াল রাখবে। চার্লির আরেকটা অদ্ভুত স্বভাব হলো, চার্লি নাকি ছোটবেলা থেকে আজ অবধি কখনো কাঁদেনি, কেউ ওকে কাঁদতে দেখেনি। যাই হোক, অ্যানি নিজের ঘরে ফিরে তার মায়ের রেখে যাওয়া জিনিসপত্রগুলো দেখতে শুরু করে। পুরনো বাক্স, বই, ব্যক্তিগত কাগজ, এই সমস্ত কিছু ঘাঁটতে ঘাঁটতে সে একটা নোট খুঁজে পায়, যেখানে অ্যালেন অ্যানির কাছে ক্ষমা চেয়ে লিখেছে, আমি তোমায় সবকিছু বলতে পারিনি অ্যানি, হতাশ হও না, এই ক্ষতিগুলো শেষ পর্যন্ত একদিন পুরস্কার বয়ে আনবে। কেমন এলোমেলো কথা, মানে কিছুই বোঝা যায় না। অ্যানি কেমন যেন বিরক্ত বোধ করে, ঘর থেকে বেরোতেই যাবে, হঠাৎ লক্ষ্য করে ঘরের কোনায় তার মা এলেন দাঁড়িয়ে আছে, কিন্তু আলো জ্বাললে তার মাকে আর সে দেখতে পায় না। পরের দিন সকালবেলা চার্লি স্কুলে ক্লাস চলাকালীন হঠাৎ একটা পাখি জানালায় ধাক্কা খেয়ে নিচে পড়ে মারা যায়। অন্য বাচ্চারা দেখে চমকে ওঠে, কেউ কেউ চিৎকার করে, কিন্তু চার্লির মুখে কোনো অনুভূতি দেখা যায় না। কিছুক্ষণ পর সুযোগ বুঝে সে একটা কাঁচি নিয়ে মৃত পাখিটার গলা কেটে ফেলে, এবং অবাক ব্যাপার, কেটে ফেলা মাথার অংশটা সে নিজের পকেটে রেখে দেয়। দৃশ্যটা অস্বাভাবিক। ঠিক তখনই চার্লি দূরে একটা অজানা মহিলাকে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে। অন্যদিকে দেখা যায় বাড়িতে অ্যানি তার মায়ের ঘরটাতে একটা ত্রিকোণ আকারের চিহ্ন লক্ষ্য করে। স্টিভ ঘরটাকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক সেই সময় স্টিভের কাছে একটা ফোন আসে। ফোনে তাকে কেউ একজন অচেনা লোক বলে, আপনি কি জানেন অ্যালেনের কবরটা খুলে কেউ মৃতদেহটা বের করে নিয়েছে? খবরটা শুনে স্টিভ গভীর চিন্তায় পড়ে যায়, কিন্তু সে অ্যানিকে কিছু জানায় না, কারণ সে জানে অ্যানি মানসিকভাবে ভেঙে পড়েছে। তার মায়ের কবর কেউ বের করে নিয়েছে, এটা শুনলে সে সেটা সহ্য করতে পারবে না। দেখা যায় অ্যানি একটা দলে যোগ দিতে এসেছে। এটা এক ধরনের গ্রুপ যেখানে মানুষ নিজেদের দুঃখ কষ্ট মন খুলে একে অপরের সঙ্গে আলোচনা করে, যাতে মানুষের ভেতর থেকে দুঃখের ভার কম হয়ে যায়। তো বিদেশে এরকম বিভিন্ন সেশন হয়ে থাকে। অ্যানি এখানে নিজের মনের কথা বলতে শুরু করে এই মানুষগুলোকে। সে বলে, আমার মা একজন অদ্ভুত এবং মানসিকভাবে অসুস্থ মানুষ ছিলেন। তিনি সবকিছু নিজের মতো করে চালাতে চাইতেন। তার আচরণ ঠিকঠাক ছিল না। আমার ভাইয়েরও মানসিক রোগ ছিল, এবং আমার ভাই আত্মহত্যা করে মারা যায়। এবং সে যখন মারা যায়, সে একটা চিঠি লিখে গেছিল। চিঠিতে লেখা ছিল, আমার মা এলেন তার শরীরে কাউকে ঢোকাতে চেয়েছিল। আমার বাবাও অনেক আগে মারা গেছে। এরপর অ্যানি তার সন্তানদের কথা বলে। সে বলে, যখন আমার ছেলে জন্মায় আমি তাকে একেবারেই আমার মায়ের কাছে যেতে দেননি, আমি ভয় পেতাম। কিন্তু যখন আমার মেয়ে চার্লি জন্মায়, তখন তাকে আমি আমার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তবে এটা হয়তো আমার বড় ভুল ছিল, কারণ আমার মনে হয় আমার মায়ের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার কারণেই চার্লি এতটা অদ্ভুত আর অসুস্থ হয়ে বড় হচ্ছে।
পরের দিন চার্লি যখন নিজের ঘরে বসে থাকে, হঠাৎ পুরো ঘরে একটা অদ্ভুত আলো ঘুরে বেড়াচ্ছিল এবং সেই আলোটা জানালা দিয়ে একটা মাঠের দিকে ইশারা করে। এরপর অ্যানি যে পাখিটার মাথা কেটে এনেছিল সেই মাথাটা সে নিজে হাতে নিয়ে মাঠের দিকে ধীরে ধীরে এগোতে শুরু করে। দূর থেকে দেখা যায় একটা লোক, তার চারদিকে আগুন। দেখে মনে হচ্ছে লোকটা কোনো তন্ত্রমন্ত্র বা কোনো তান্ত্রিক ক্রিয়া করছিল। তখনই হঠাৎ অ্যানি সেখানে পৌঁছে যায় এবং চার্লিকে বকতে বকতে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে আসে। পিটার রাতের বেলা নিজের বন্ধুদের সঙ্গে পার্টি করতে যেতে চায়। অ্যানি তাকে বলে চার্লিকেও সঙ্গে নিয়ে যাও, যাতে পিটার নেশা না করে। কিন্তু পার্টিতে গিয়ে পিটার নিজের কয়েকজন বন্ধুর সঙ্গে নেশা করতে শুরু করে, আর ওদিকে চার্লি একাই ঘুরতে ঘুরতে একটা কেক খেয়ে ফেলে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে কেকের মধ্যে বাদাম আছে এবং চার্লি বাদামের প্রতি তীব্র অ্যালার্জি ছিল। বাদাম খেলেই তার শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয়। অবস্থা খারাপ হতেই চার্লি দৌড়ে পিটারের কাছে যায়। সে বলে, দাদা, আমার গলা কেমন যেন ফুলে যাচ্ছে, আমি মারা যাচ্ছি। পিটার ভয় পেয়ে যায়। আর দেরি না করে চার্লিকে গাড়িতে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গাড়ি দ্রুত গতিতে এগোচ্ছে। চার্লি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। চার্লির নিঃশ্বাস নেওয়ার জন্য নিজের মাথাটা জানালার বাইরে বের করে দেয়। ঠিক সেই সময় গাড়ির সামনে একটা জন্তু চলে আসে। পিটার জন্তুটাকে দেখে ঘাবড়ে যায় এবং গাড়িটা হঠাৎ করে অন্যদিকে ঘুরিয়ে ফেলে। আর মুহূর্তের মধ্যেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। চার্লির মাথা রাস্তায় থাকা একটা ইলেকট্রিক পোলের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং মাথাটা শরীর থেকে আলাদা হয়ে যায়। পিটার গাড়ি থামিয়ে কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে। হঠাৎ করে এরকম হয়ে গেল সে ভাবতেই পারছে না। পিছনে ফিরে তার ভাইয়ের মুন্ডহীন দেহটাকে দেখার সাহসটুকু সে পাচ্ছে না। সে চুপচাপ গাড়ি চালিয়ে বাড়িতে চলে আসে। কাউকে কিছু বলে না, নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। রাত কেটে সকাল হয়, তবুও পিটারের মধ্য থেকে সেই ভয়ঙ্কর ধাক্কা বাইরে বেরোতে পারে না। অ্যানি সকালবেলায় কাজের জন্য ঘর থেকে যখনই বের হয়, তখন সে নিজের মেয়ের মাথাহীন শরীরটাকে গাড়িতে দেখতে পায়। পাগলের মতো চিৎকার করে কাঁদতে শুরু করে। অন্যদিকে রাস্তায় দেখা যায় পোকায় ভরে গেছে চার্লির মাথাটা। অ্যানি পুরোপুরি ভেঙে পড়ে। ধীরে ধীরে পরিবারের সবার আচরণ খুব শান্ত হয়ে পড়ে। কেউ কারোর সাথে এই পরিবারে কথা বলে না। পিটার যখন শুতে যায়, তখন বাড়ির পাশে জঙ্গলের মধ্যে উঁচু একটা ঘর থেকে লাল আলো দেখতে পায়। কিন্তু আলোটা কিসের সেটা সে বুঝতে পারে না। তার মনের মধ্যেও চার্লির ওই দুর্ঘটনাটা সবসময় ভাসতে থাকে। অ্যানিকে দেখা যায় আবার সেই দলটাতে সে যোগ দিতে চায়, যেখানে সে নিজের দুঃখের কথা বলে। কিন্তু হঠাৎ করেই তার মন পাল্টে যায়। সে যখনই চলে যেতে চায় সেখান থেকে, ঠিক তখনই এক মহিলা অ্যানিকে থামিয়ে বলে, আমি জোয়ান, তোমাদের পাশের বাড়িতেই থাকি। কয়েক মাস আগে আমি তোমাকে এই দলে কথা বলতে দেখেছিলাম। এখন কেমন আছো তুমি? অ্যানি একটু থেমে নিজের মেয়ের মৃত্যু সংবাদ জানায়। জন এটা শুনে বলে, তোমার দুঃখ বুঝতে পারছি। তুমি জানো আমারও ছেলে আর নাতি মারা গেছে। এরপর সে নিজের ফোন নম্বর অ্যানির হাতে দিয়ে বলে, যদি কখনো দরকার পড়ে আমার সঙ্গে যোগাযোগ করবে। পরের দিন অ্যানি সেই জোয়ানের বাড়িতে পৌঁছে যায়। ঘরের সামনে একটা পাপোশ রাখা আছে। অ্যানি একটু অবাক হয়, কারণ একই রকম পাপোশ অ্যানির মা অ্যালেনও বানাতো। ফিরে আসছি আবার এর রোমহর্ষক ভিডিওতে। তার আগে বলে দিই বানেক সম্বন্ধে। আইপিএল চলছে ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। বিভিন্ন দেশের ক্রিকেট ফুটবল খেলা সরাসরি দেখার পাশাপাশি স্কোর এবং ম্যাচ সংক্রান্ত বিভিন্ন ধারণা ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে। অল্প রাশি দিয়ে শুরু করতে পারো, জিততে পারো BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা 100 ASD ব্যবহার করলে প্রথমবার জমাতে পারবে 12K পর্যন্ত এবং সাথে বিনামূল্যে স্পেনের সুযোগ। পেটিএম, বিকাশ, নগদ, চকেট সহ বিভিন্ন সহজ পদ্ধতিতে তুমি জেতা রাশি তুলতেও পারবে। আমার প্রথম কমেন্টে অথবা গুগলে বানেক্স লিখে আমার প্রচার সংখ্যা 100 ASD ব্যবহার করে নিবন্ধন করো এবং পুরস্কার পাও। এসব জায়গায় লগ্নি করা ঝুঁকিপূর্ণ হতে পারে, নিজের দায়িত্ব করবে। যাই হোক, অ্যানি খুব বেশি না ভেবে মহিলাটার সঙ্গে দেখা করে এবং কিছুক্ষণ তার সঙ্গে মন খুলে কথা বলে। কথা বলতে বলতে অ্যানি জানায়, আমার ঘুমের মধ্যে চলাফেরা করার অভ্যেস আছে, যেটাকে স্লিপ ওয়াকিং বলে। একসময় পিটার আর চার্লি যখন একসঙ্গে ঘুমোতো, আমি ঘুমের ঘরে একদিন তাদেরকে গায়ে আগুন দেওয়ারও চেষ্টা করেছিলাম, কিন্তু আগুন ধরানোর আগেই আমার জ্ঞান ফিরে আসে। সঙ্গে সঙ্গে পিটারেরও জ্ঞান ফিরে আসে। সে আমার হাতে দেশলাই দেখে ভেবেছিল আমি হয়তো দুজনকে মারতে চাই। এই কারণে পিটার আর আমার সম্পর্ক খুব একটা ভালো না। কিন্তু বিশ্বাস করো, আমার সেদিন হোশ ছিল না। আমি ঘুমের ঘরে করতে যাচ্ছিলাম ওরকম। কিছুক্ষণ পর অ্যানি বাড়ি ফেরে। চার্লির মৃত্যুর ঘটনাটা একটা মিনিয়েচার আর্টে আকারে তৈরি করতে শুরু করে। রাতের বেলায় স্টিভ, অ্যানি আর পিটার যখন একসঙ্গে খেতে বসে, তখন হঠাৎই অ্যানি আর পিটারের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। অ্যানি সরাসরি পিটারকে দোষ দিয়ে বলে, তুমি কেন নিজের ভুলটা এসে আমার কাছে স্বীকার করনি? আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। পিটার নিজেকে সামলাতে পারে না। সে রাগে কাঁপতে কাঁপতে বলে, এই সব কিছু তোমার জন্য হয়েছে। তুমি চার্লিকে আমার সাথে পাঠিয়েছিলে, তাই তো? স্টিভ হতাশ হয়ে পড়ে। স্পষ্ট বোঝা যাচ্ছিল পুরো পরিবারটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। পরের দিন সকালবেলা অ্যানির সঙ্গে জোয়ানের আবার দেখা হয়। অ্যানিকে দেখেই জোয়ান উত্তেজিত হয়ে বলে, তুমি বিশ্বাস করবে না আমি জানি, কিন্তু আমি আমার মৃত নাতির সঙ্গে কাল রাতে কথা বলেছি। আমি তার উপস্থিতি অনুভব করেছি। আর এই সমস্ত কিছু হয়েছে একটা তন্ত্রবিদ্যা বা তান্ত্রিক বিদ্যার মাধ্যমে, যাকে সিয়েন্স বলে। জোয়ান অ্যানিকে জোর করে নিজের বাড়িতে নিয়ে যায়। দেখা যায় জোয়ান তাকে একটা অন্ধকার ঘরে নিয়ে আসে এবং মোমবাতি জ্বালিয়ে ধীরে ধীরে কিছু মন্ত্র উচ্চারণ শুরু করে। হঠাৎ পরিবেশটা যেন সম্পূর্ণ বদলে যায়। জোয়ান এবং অ্যানি দুজনেই জোয়ানের নাতির উপস্থিতি অনুভব করতে পারে।
জোয়ানের নাতির প্রেতাত্মা একটা বোর্ডের মধ্যে লেখে, আই লাভ ইউ গ্র্যান্ডমা। এই দৃশ্যটা দেখে অ্যানি ভীষণ ভয় পেয়ে যায়, কাঁদতে শুরু করে। জোয়ান তন্ত্রটা থামিয়ে দেয়, তাকে শান্ত করে বলে, তুমি যদি চাও তোমার মেয়ের সঙ্গেও যোগাযোগ করতে পারো। প্রথমে একটা মোমবাতি নেবে, তারপর তোমার মেয়ের ব্যবহার করা একটা জিনিস নেবে। এই জিনিসটাই হবে তোমার আর তোমার মৃত মেয়ের মাঝখানে সংযোগ। এর মাধ্যমেই তোমার মৃত মেয়ে আসবে। অ্যানি যখন নিজের ঘরে ঘুমোতে যায়, সে অনেকদিন পর আবার ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে। ধীরে ধীরে সে পিটারের ঘরে যায় এবং ভয়ঙ্কর দৃশ্য দেখে। সে দেখে পিটারের মুখের মধ্যে অসংখ্য পোকা বসে আছে, ঠিক যেভাবে চার্লির কাটা মাথার ওপরে পোকাগুলো বসেছিল। তখনই পিটার অ্যানিকে জাগিয়ে তোলে। অ্যানি প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে পিটারকে বলে, আমি কখনোই তোমার মা হতে চাইতাম না। এই শুনে পিটারও কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে। সে বলে, তুমি কেন সবসময় আমাকে মেরে ফেলতে চাও? অ্যানি বলে, আমার মা জোর করে তোমাকে জন্ম দিতে বাধ্য করেছিল, কারণ সে একটা ছেলে চাইতো। আমি তোমায় মেরে ফেলারও চেষ্টা করেছি, কিন্তু জানি না তুমি কি করে বেঁচে গেলে। তখনই হঠাৎ অ্যানির ঘুম ভেঙে যায়। বুঝতে পারে এই সব কিছু একটা দুঃস্বপ্ন ছিল। অর্থাৎ সে স্বপ্ন দেখছিল যে সে ঘুমের মধ্যে হাঁটছে। সে উঠে স্টিভ আর পিটারকে ডেকে একটা ঘরে নিয়ে আসে। তাদেরকে সবকিছু খুলে বলে যে তার এক বান্ধবী, যার নাম জোয়ান, সে মৃত মানুষের সঙ্গে যোগাযোগ করার তন্ত্রবিদ্যা শিখিয়েছে। সে আরো বলে, আমরা চার্লির সঙ্গে যোগাযোগ করতে পারবো, আমায় বিশ্বাস করো। অ্যানি টেবিলের মাঝখানে একটা মোমবাতি জ্বালায়, তার পাশে রেখে দেয় চার্লির ছবি আঁকার খাতাটা, কারণ ছবি আঁকার খাতাটাই চার্লির সব থেকে প্রিয় ছিল। এরপর স্টিভ আর পিটারের হাত ধরে কাচের গ্লাসের ওপর রেখে ধীরে ধীরে বলতে শুরু করে, চার্লি, যদি তুমি এখানে থাকো তাহলে গ্লাসটা সরিয়ে দেখাও। বারবার একই জিনিস বলতে বলতে হঠাৎ অদ্ভুতভাবে গ্লাসটা নিজে থেকেই নড়ে ওঠে। অ্যানি এবার খাতাটা খুলে চার্লিকে আবার ডাকতে থাকে, চার্লি, আমার কথা শুনতে পাচ্ছ? উত্তর দাও। স্টিভ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং অ্যানিকে বলে, থামো, এটা বন্ধ করো। অ্যানি কিছুতেই শোনে না। হঠাৎ মোমবাতিটা নিভে যায়। ঠিক সেই মুহূর্তে যেন কোনো অদৃশ্য শক্তি অ্যানির ভেতরে প্রবেশ করে আর চার্লির আওয়াজে বলে, মা, তুমি কোথায়? স্টিভ আর দেরি করে না, সে দ্রুত অ্যানির মুখে জল ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যে অ্যানি স্বাভাবিক হয়ে যায়, তার জ্ঞান ফিরে আসে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এই ঘটনার কিছুই অ্যানির মনে থাকে না। এইসব দেখে পিটারের মানসিক অবস্থা আরো খারাপ হতে শুরু করে। পরের দিন পিটার ক্লাসরুমে একটা অদ্ভুত আলো দেখতে পায়। আলোটা ঠিক সেই রকম যেটা চার্লিও দেখতে পেত। আলোটা ধীরে ধীরে তার পাশের কাচের জানালায় গিয়ে থামে। পিটার কাছে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখে। সে দেখে প্রতিবিম্বে তার মুখের এক্সপ্রেশন বাস্তবের থেকে সম্পূর্ণ আলাদা। বাস্তবে পিটার ছিল স্থির, কিন্তু জানালার কাছে দেখা যায় তার মুখটা এক অদ্ভুত বিকৃতি হাসি নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। পিটার প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তার বাবা স্টিভের সঙ্গে যোগাযোগ করে। অন্যদিকে স্টিভকে দেখা যায় স্টিভ অ্যানিকে ফোন করে এবং তার তন্ত্রমন্ত্র করার জন্য অ্যানিকে প্রচণ্ড বকাবকি করতে থাকে। অ্যানি রেগে গিয়ে নিজের বানানো মিনিটিওর আর্টটা ভেঙে ফেলে। কিছুক্ষণ পর অ্যানি চার্লির ঘরে যায়। সেখানে গিয়ে দেখে চার্লির ছবি আঁকার খাতাগুলো নিজে থেকেই উল্টে যাচ্ছে। প্রতিটা পাতায় একে একেই ছবি এঁকে উঠছে পিটারের। সব ছবিতেই দেখা যাচ্ছে পিটার ভয়ে কাঁদছে। অ্যানি বুঝতে পারে যা কিছু শুরু হয়েছে তা এখন আর থামানো যাবে না। অন্যদিকে পিটার নিজের ঘরে ঘুমিয়েছিল। হঠাৎ একটা ছোট্ট ক্লিকের শব্দে জেগে ওঠে, যে শব্দটা চার্লি করত। চোখ খুলে সে দেখে ঘরের এক কোনায় চার্লির প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। অদ্ভুতভাবে চার্লির মাথাটা খুলে গিয়ে বলের মতো গড়িয়ে পড়ে। পিটার স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। তখনই দুটো হাত পিটারের মাথা ধরে টানতে শুরু করে। পিটার চিৎকার করে ওঠে আর তার চিৎকার শুনে অ্যানি দৌড়ে এসে তাকে শান্ত করে এবং কাঁদতে কাঁদতে বলে, পিটার, আমি সবকিছু ঠিক করে দেব, তুমি শুধু তোমার বাবাকে কিছু বলবে না। অ্যানি বুঝতে পারে চার্লির ওই ছবি আঁকার খাতাটাই হচ্ছে সবকিছুর মূলে। কারণ যেদিন থেকে ওই খাতাটার মাধ্যমে চার্লির প্রেতাত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, সেদিন থেকেই পিটারের সঙ্গে একের পর এক অস্বাভাবিক ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করেছে। অ্যানি খাতাটা সোজা আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, যে খাতাটা জ্বলতে শুরু করে ঠিক সেই মুহূর্তে অ্যানির শরীরেও আগুন ধরে যায়। সে আতঙ্কে তাড়াতাড়ি খাতাটাকে আগুন থেকে টেনে বের করে। অ্যানি পুরোপুরি ঘাবড়ে যায়। সে বুঝতে পারে জোয়ান তাকে যা শিখিয়েছে তার পেছনে অন্য কিছু আছে। তাড়াহুড়ো করে জোয়ানের বাড়ি পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে জোয়ান বাড়িতে নেই। অ্যানি ভেতরে ঢুকতে পারে না। দেখা যায় ঘরের ভেতরে তন্ত্রমন্ত্রের নানা জিনিসপত্র সাজানো, আর মাঝখানে রাখা আছে পিটারের ছবি। সবকিছু স্পষ্ট হয়ে যায় অ্যানির কাছে যে জোয়ান পিটারকে কেন্দ্র করে কালো জাদু করছে। অ্যানি ঘরের বাইরের পাপোশটাকে মন দিয়ে লক্ষ্য করে এবং তার মনে পড়ে যায় যে ঠিক একই রকম পাপোশ তার মায়ের কাছেও ছিল। সে ছুটে গিয়ে নিজের ঘরে ফিরে যায় এবং তার মায়ের জিনিসপত্রগুলোর মধ্যে যা দেখে সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারে না। সে দেখে একই রকম অদ্ভুত চিহ্ন আঁকা বহু পাপোশ তার মা আগে থেকেই বানিয়ে রেখেছিল। ঠিক সেই একই চিহ্ন যেটা অ্যালেন নিজের গলায় লকেট হিসাবে পরত। অ্যানির সন্দেহ আরো বেড়ে যায়। সে পুরনো একটা অ্যালবাম খুঁজে পায় এবং সেই অ্যালবামে
তার মায়ের সঙ্গে জোয়ানেরও ছবি আছে। পরিষ্কার বোঝা যায় জোয়ান কোনো অপরিচিত মানুষ নয়। সে অ্যানির মা এলেনকে আগে থেকেই চিনত এবং অ্যালেনের ইশারাতেই সে এতদিন ধরে কালো জাদুর কাজকর্ম করে আসছে। সব ঘটনাগুলো আস্তে আস্তে জোড়া লাগতে শুরু করে। অ্যালেন মারা যাওয়ার পর জোয়ান প্ল্যান করেই অ্যানির কাছে আসে, বন্ধুত্বের ভান করে এবং তাকে তন্ত্রমন্ত্রের পথে ঠেলে দেয়। শুধু তাই নয়, অ্যানি একটা বইও খুঁজে পায়। বইটাতে কালো জাদু এবং শয়তানকে নিয়ে লেখা বিভিন্ন ধরনের লেখা আছে, বিশেষ করে কিং পাইমনের কথা। সেখানে লেখা আছে কিং পাইমন একজন প্রচণ্ড শক্তিশালী অশুভ পিশাচ বা প্রেতাত্মা, যে একটা পুরুষ মানুষের শরীর পছন্দ করে। এবং আসল সত্যটা এই সময় তাদের সামনে আসে। আসলে অ্যানির মা অ্যালেন শয়তানের পুজো করত বা কিং পাইমনের পুজো করত। বহুদিন ধরেই সে কালো জাদু করছিল। কিং পাইমনকে একটা ছেলে মানুষের শরীর দেওয়ার জন্য সে শয়তানকে কথা দিয়েছিল। তাই প্রথমে সে নিজের ছেলে অর্থাৎ অ্যানির ভাইয়ের শরীরে তাকে প্রবেশ করানোর চেষ্টা করেছিল, যেটা কিনা অ্যানির ভাই মরার সময় লিখে গেছিল। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে অ্যানির ভাই আত্মহত্যা করে। এরপর অ্যালেন একটা নতুন পুরুষের শরীর খুঁজতে থাকে, কারণ তার শয়তানকে খুশি করতে হবে। কিন্তু অ্যানি পিটার জন্মানোর পর তার মায়ের থেকে পিটারকে দূরে রেখেছিল। সে ভয় পেত। তাই অ্যালেন প্রথমে পিটারের শরীরে কিং পাইমনকে আনতে পারে না। কিন্তু শেষ পর্যন্ত অ্যালেন আর কাউকে না পেয়ে অ্যানির মেয়ে চার্লির শরীরেই কিং পাইমনকে আনতে সক্ষম হয়, অনেক চেষ্টা করে। এই কারণেই চার্লি অদ্ভুত ছিল। অদ্ভুত ছিল তার আচরণ এবং অদ্ভুত ছিল সেই ক্লিক শব্দটা। এবং তারপর অ্যালেন এবং আরও কিছু সদস্য মিলে ওই গোষ্ঠীটা তৈরি করেছিল। সে গোষ্ঠীতে সবাই পরিকল্পনা করত কি করে কিং পাইমনকে শেষ পর্যন্ত একটা ছেলে মানুষের শরীর দেওয়া যাবে। অর্থাৎ ওই গোষ্ঠীটা যেখানে মানুষ নিজের দুঃখ দুর্দশা শেয়ার করতে যেত, ওটা আসলে একটা শয়তানকে পূজা করার গোষ্ঠী ছিল, ঠিক যেমন ইলুমিনাটি। এবং সেই পরিকল্পনার অংশ হিসাবেই জোয়ান অ্যানির জীবনে ঢুকে পড়ে, অচেনা হওয়ার ভান করে। তার আসল লক্ষ্য ছিল পিটার। অ্যানি এসব জানতে পেরে খুব ভয় পেয়ে যায়। এরপর অ্যানি নিজের বাড়ির উপরে থাকা এক স্টোর রুমে যায়। ঘরটা অন্ধকার, চারদিকে মাছি ভনভন করছে। অ্যানি হাতে টর্চ জ্বালিয়ে ঘরের অন্ধকারের কোণাটায় আলো ফেলে এবং দেখে সেখানে পড়ে আছে একটা মৃতদেহ। ভালো করে তাকিয়ে বুঝতে পারে মৃতদেহটা অন্য কারো নয়, সেটা তার মা অ্যালেনের মৃতদেহ। কিন্তু দেহটার মাথা নেই। স্পষ্ট বোঝা যায় যে ওই গোষ্ঠীর সদস্যরা কবর থেকে সেদিন ওই দেহটা তুলে নিয়ে গেছিল এবং মাথাটা কেটে ফেলেছে। এবং এই দেহটা এনে অ্যানিদের বাড়ির স্টোর রুমে লুকিয়ে রাখা হয়েছে। কারণ কিং পাইমনকে উপাসনা করতে গেলে তন্ত্রবিদ্যার একটা নিয়ম হলো মাথা কাটা দেহ। ঘরের দেওয়ালে অ্যানি দেখে সেখানেও ওই গোষ্ঠীর চিহ্নটা রক্ত দিয়ে বানানো আছে, যে চিহ্নটা সে তার মায়ের দেহেও দেখতে পেয়েছিল। অন্যদিকে দেখা যায় পিটার আবার সেই অদ্ভুত আলোটা দেখতে পায়। ধীরে ধীরে বোঝা যায় পিটারের ওপর অশুভ শক্তির প্রভাব বাড়ছে। ক্লাসরুমে বসে থাকা অবস্থায় সে আবার সেই পরিচিত ক্লিক শব্দটা শুনতে পায়। হঠাৎ অস্বাভাবিকভাবে তার হাত পা বেঁকে যায়। এরপর আচমকা সে নিজের মাথা জোরে জোরে ব্রেঞ্চের উপর মারতে শুরু করে। বারবার তার নাক ফেটে রক্ত বেরোতে থাকে। ক্লাসের সবাই আতঙ্কে চিৎকার করে ওঠে। পিটার মেঝেতে পড়ে যায়। পিটারকে দেখে মনে হচ্ছিল তার নিজের শরীরের ওপর তার আর কোনো নিয়ন্ত্রণ নেই। স্টিভ খবর পেয়ে পিটারকে বাড়িতে নিয়ে আসে। অ্যানি ছেলেকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। সে স্টিভকে স্টোর রুমে যেতে অনুরোধ করে। স্টিভ স্টোর রুমে গিয়ে অ্যানির মায়ের মাথাবিহীন দেহটা দেখে স্তম্ভিত হয়ে যায়। তার প্রথম সন্দেহ পড়ে অ্যানির ওপর। সে ভাবে হয়তো অ্যানি কবর থেকে ওই মৃতদেহটাকে এনে লুকিয়ে রেখেছে। অ্যানি কান্না ভেঙে পড়ে। অ্যালেনের করা পুরো ষড়যন্ত্রের কথাগুলো স্টিভকে বোঝানোর চেষ্টা করে এবং তারপর সে স্টিভকে অনুরোধ করে বলে যে চার্লির ডায়েরিটা পুড়িয়ে দাও। ডায়েরিটার সঙ্গে আমি যুক্ত আছি, তাই আমার খুব ভয় লাগছে। দয়া করে তুমি ওটাকে জ্বালিয়ে দাও, দেখবে পিটার ঠিক হয়ে যাবে। স্টিভ রাজি হয় না, কারণ সে ভাবতে থাকে যে অ্যানি হয়তো মানসিকভাবে অসুস্থ। এক মুহূর্তে অ্যানি থাকতে না পেরে উত্তেজিত হয়ে ওঠে এবং হঠাৎ সে নিজেই ডায়েরিটা তুলে নেয় এবং আগুনে ছুঁড়ে ফেলে। এবং তারপর ঘটে ভয়ঙ্কর একটা ঘটনা। এবার আর অ্যানির গায়ে আগুন ধরে না, বরং স্টিভের গায়ে শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। অ্যানি কিছুই করতে পারে না। তার চোখের সামনে তার স্বামী আগুনে পুড়ে মারা যায় এবং ঠিক সেই মুহূর্তে অ্যানি সম্পূর্ণভাবে পজেসড হয়ে পড়ে। কিছুক্ষণ পর পিটারের জ্ঞান ফিরে আসে। ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে আসে। সে দেখে তার বাবার দেহ সম্পূর্ণ পুড়ে কালো হয়ে গেছে। পিটার মানসিকভাবে ভেঙে পড়ে। ঠিক তখনই পেছন থেকে অ্যানি তাকে তাড়া করতে শুরু করে। পিটার প্রাণ ভয়ে দৌড়ে গিয়ে স্টোর রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আর বাইরে থেকে অ্যানি পজেসড অবস্থায়, মানে ভূতগ্রস্ত অবস্থায় দরজায় মাথা ঢুকতে থাকে। বারবার ভয়ঙ্কর শব্দ করতে থাকে। ভেতরে পিটার কাঁদতে থাকে এবং কাঁপতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ সবকিছু থেমে যায়। পিটার স্টোর রুমে চারদিকে তাকিয়ে দেখে চারপাশে অসংখ্য মোমবাতি জ্বলছে আর মাঝখানে রাখা তার একটা ছবি। সেই ছবিতে চোখ দুটো নষ্ট করে দেওয়া হয়েছে। দৃশ্যটা দেখে পিটার ভয়ে জমে যায়। নিজেকে শান্ত করার চেষ্টা করে
কিন্তু পরের মুহূর্তে সে যা দেখে তা আরো বেশি ভয়ঙ্কর। উপরের দিকে তাকিয়ে দেখে তার মা অ্যানি ছাদের কাছে ঝুলছে, আর তার হাতে দুটো ধারালো অস্ত্র। সে নিজের গলা নিজেই কেটে ফেলতে শুরু করেছে। রক্ত চারদিকে ছিটকে পড়ছে। পিটার স্তব্ধ হয়ে যায় এবং তখনই সে খেয়াল করে ঘরের ভেতরে কিছু মানুষ সম্পূর্ণ নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। অসভ্য মানুষজন। যাই হোক, আতঙ্কে পিটার পাশের জানালা দিয়ে ঝাঁপ দেয় এবং নিচে পড়ে অচেতন হয়ে যায়। দেখা যায় অদ্ভুত আলোটা সে এতদিন ধরে যে দেখছিল সেটা ধীরে ধীরে তার শরীরে প্রবেশ করে। বোঝা যায় কিং পাইমন এখন তার সম্পূর্ণ শরীরে প্রবেশ করেছে। কিছুক্ষণ পর পিটার উঠে দেখে তার মা অ্যানির দেহটা ভেসে জঙ্গলের মাঝখানে বানানো ছোট ঘরটার দিকে চলে যাচ্ছে এবং পিটারের মুখ থেকেও চার্লির মতো ছোট্ট করে ক্লিক শব্দটা বের হয়। জঙ্গলে আরও নগ্ন মানুষকে দেখতে পাওয়া যায়, কিন্তু এবার সে আর ভয় পায় না। ধীরে ধীরে ছোট ঘরটার দিকে এগিয়ে যায়। ঘরের ভেতরে সেই গুপ্ত সমিতির সদস্যরা তার জন্য অপেক্ষা করছে। চারদিকে অদ্ভুত বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যাচ্ছে। সেখানে কিং পাইমনের একটা মূর্তি বানানো আছে। এরপর জোয়ান এগিয়ে এসে তার মাথায় একটা মুকুট পরিয়ে দেয়। তখনই দুটো মাথাহীন দেহ এবং কাল্টের সদস্যরা তার সামনে নত হয়। জোয়ান বলে, তুমি হলে নরক বা জাহান্নামের 8 জন রাজার মধ্যে একজন, যার নাম কিং পাইমন। প্রথমে তোমাকে একটা মেয়ের শরীর আনা হয়েছিল, এবার তোমাকে একটা ছেলের শরীর দেওয়া হলো। এরপর সবাই মিলে তার সামনে নত হয়ে কিং পাইমনের জয়গান করতে শুরু করে। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এবার জানা যাক কিং পাইমনটা আসলে কে। পবিত্র বাইবেল অনুযায়ী কিং পাইমন হলো নরকের 8 জন রাজাদের মধ্যে একজন, যে নাকি জ্ঞান গোপন রহস্য দেওয়ার ক্ষমতা রাখে এবং তাকে বিশেষ তন্ত্রের মাধ্যমে ডাকা হয়। মুভির ভিতরে দেখানো হয় পাইমনকে প্রথমে জোর করে চার্লির শরীরে ঢোকানো হয়েছিল, কিন্তু সে একটা পুরুষ দেহ চায়। তাই পুরো গুপ্ত সমিতির লোকজনরা প্ল্যান করে পিটারকে মানসিকভাবে যাতে ভেঙে ফেলা যায়। এবং মানসিকভাবে কি করে ভেঙে ফেলবে, এই জন্য পিটারের ঠাকুমাকে কাজে লাগানো হয়। পিটারের ঠাকুমা মানে অ্যালিস, সেও ওই গুপ্ত সমিতির একজন মেম্বার ছিল। তারপরেও যখন হচ্ছিল না, তখন চার্লিকে মেরে ফেলা হয় এবং সেটাও পিটারের হাত দিয়ে তাকে মেরে ফেলা হয় ইনডাইরেক্টলি, যাতে পিটার আরও ভেঙে পড়ে। অনেক ধর্মগ্রন্থেই বলা হয় শয়তান তখন তোমার মানসিকতা বা তোমার মনকে কবজা করে নেবে যখন তুমি মানসিকভাবে কমজোর থাকো। এবং এই জন্য দেখবে আমাদের বাড়িতে যারা বড় থাকেন, বয়োজ্যেষ্ঠ যারা, হ্যাঁ, বা পূর্বপুরুষ যারা ছিলেন, তারা একটা কথা বলে যায়, যে কোনো পরিস্থিতিকে নিজের মনকে কখনো দুর্বল করবে না। যখনই দুর্বল করবে তুমি মানসিকভাবে কমজোর হতে শুরু করবে, আর মানসিকভাবে কমজোর হলেই নেগেটিভ এনার্জি তোমার ভেতরে ঢুকতে শুরু করবে। তুমি সেসব কাজ করতে শুরু করবে যেগুলো তুমি সুস্থ স্বাভাবিক অবস্থায় কখনো চিন্তাও করনি। এবং বাইবেল অনুযায়ী এটাও বলা হয় যে কিং পাইমন যখন উপস্থিত হয় তখন সে বিভিন্ন জোরে জোরে শব্দ করতে করতে আসে, যেমন ঝাঁঝরের আওয়াজ বা ট্রাম্পেট। মুভি শেষেও ওরকমই দেখানো হয়। কোনো ভুতুড়ে ভয়ঙ্কর শব্দ শোনা যায় না, বরং বিভিন্ন বাজনার আওয়াজ একসাথে শোনা যায়।